আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তো তোমার কি ধারণা এই বোকামির জন্য ভালোবেসে ফেলবো তোমাকে? এমন গর্থক মেয়েকে কি ভালোবাসা যায়? তোমার বন্ধুরা তো ভাবছে আগে থেকেই কিছু চলছে আমাদের মাঝে, সেটাই ক্লিয়ার করে দিয়ে আসলাম। কিছু বলতে গিয়েও থেমে গেল কুহু। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। রনক ভাই তাকে কথা থেকে বাঁচাতেই তবে এই কথাটা বলেছেন। মুহূর্তে অপ্রতিভ হলো। বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে বলল, ফ্রেশ হতে যাবে সে। রনক ছাড়ল না, আরেকটুখানি শক্ত করে জড়িয়ে নিয়ে বলল, আজ গোটা শহর আমাদের প্রেমের সাক্ষী হবে। যাও, তৈরি হয়ে এসো, শাড়ি পরবে, বের হব এখন। যতদূর চোখ যায় হাতে হাত রেখে হাঁটবো। কেউ কিছু বলতে গিয়েও বলল না। হঠাৎই ইচ্ছে জেগে উঠল তার। রনক ভাইয়ের সঙ্গে এভাবে কখনো বের হওয়া হয়নি তার। চট করেই কেমন মন ভালো হয়ে গেল। হাতের বাঁধন আলগা করে দিল রনক। উঠে চলে গেল কুহু। সজ্জারত বাবার দিকে তাকিয়ে আছে রাতিম। চোখ দুটো তার জলে ভাসা। পাশে বসা মায়ের মলিন মুখশ্রী। বাবার লিভার ক্যান্সারের চিকিৎসা করাতে করাতে ঋণ গলা অবধি ছুঁয়েছে। দিন শেষে বাবা জীবিত মুখখানা দেখলে কোথাও একটা শান্তি কাজ করে। মুখে আঁচল গুজে চোখের পানি ফেলছেন পারভিন বেগম। ইচ্ছে ছিল সামর্থ্য মতো ধুমধামে একমাত্র ছেলের বিয়ে দিবে, তার হচ্ছে কোথায়। স্বামীর শেষ ইচ্ছে মতো কোনোভাবে ঘরোয়াভাবে বিয়ে সম্পন্ন করবেন। কেন যত করুণ দিন আসে। হাতে করে গরম গরম ভাতের ঝাউ নিয়ে আসলো রূপা। গায়ে সুতির মলিন একটা নীলডাঙা শাড়ি, আঁচল গুজে রাখা কোমরে। ব্যস্ত হয়ে এগিয়ে আসলো। পারভিন বেগম মায়াভরা দৃষ্টি নিয়ে দেখছে কাজে মনোযোগী রূপাকে। মেয়েটা রাত দিন খেটে যাচ্ছে অসুস্থ মানুষটার জন্য। রাতিমের দিকে দৃষ্টি পড়তেই তাড়া দিল রূপা। হাত মুখ ধুয়ে আসতে বলল। খাবার সাজিয়ে এসেছে সে। তপ্ত শ্বাস ফেলে চলে গেল রাতিম। তীব্র মন খারাপ আজ ঘিরে রেখেছে তাকে। রিসার সঙ্গে বাজে ব্যবহার করায় কলিজা ছিঁড়ে যাচ্ছিল। করুণ কান্নামাখা সেই মুখখানা ভেতর চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। রূপা দ্রুত ভেতরের রুমে চলে গেল রাতিমকে খাবার দিতে। খানিকক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে চলে আসলো রাতিম। ততক্ষণে খাবার বেড়ে নিয়েছে রূপা। নিঃশব্দে খাওয়া আরম্ভ করলো রাতিম। পাশেই মেঝেতে হাঁটু তুলে বসে রইল রূপা। হলদেটে আলোয় রাতিমের মুখে জলুস বেড়েছে যেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য বোধহয় একজন পুরুষের মায়াবী মুখ। সম্পূর্ণ খাবার শেষ করতে পারল না রাতিম। গিলতে কষ্ট হলো। কণ্ঠনালী চেপে আছে কেমন। উঠে চলে গেল সে। রূপা করুণ চোখে রাতিমের যাওয়ার পানে তাকিয়ে রইল। বাবার দুশ্চিন্তায় নাওয়া খাওয়া বন্ধ করে দিচ্ছে লোকটা। সম্ভব হলে সবকিছু ঠিক করে দিত রূপা। সারা রুম অন্ধকার করে শুয়ে আছে রিসা। খানিকক্ষণ আগে জোর করে মা তাকে খাইয়ে দিয়ে গেছে। এখন কেমন হাসফাস লাগছে। চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে বালিশ ভেজাচ্ছে। ফোন বার কয়েক হাতে নিয়েও রেখে দিয়েছে। রাতিম ভাইকে নির্লজ্জার মতো আর ফোন করবে না। মানুষটা নিজের মুখে বলেই দিল রিসার জন্য তার মনে কোনো ভালোবাসা নেই। তাহলে এত কেন কষ্ট হচ্ছে রিসার? দম বন্ধ কর লাগছে। ফোনের টুংটাং শব্দে ভাবনার ঘোর কাটল রিসার। পাশ থেকে ফোন নিতেই দেখলো রাতিমের ফোন। বুক ধক করে উঠল মুহূর্তে। শোয়া থেকে তৎক্ষণাৎ উঠে বসলো সে। ফোন রিসিভ করে কানে জড়ালো। শরীর মৃদু কাঁপছে রিসার। ওপাশ থেকে বেশ গম্ভীর স্বর ভেসে আসলো। তুমি কি ঠিক আছো আইরিশ? খেয়েছো রাতে? ঠিক নেই, আমি একটুও ঠিক নেই। সেটা আপনিও জানেন। জেনে বুঝে কেন কষ্ট দিচ্ছেন আমাকে? কয়েক সেকেন্ড চুপ থেকে বলল রাতিম। রাস্তায় তোমার এমন করা উচিত হয়নি। তোমার প্রতি আমার কখনো অনুভূতি ছিল না আইরিশ। তুমি অযথা কষ্ট পেও না। ঠিক আছে, মেনে নিলাম আপনার কোনো অনুভূতি নেই, কিন্তু আমার আছে। আমি আপনাকে বিয়ে করতে চাই। বাসা থেকে বিয়ের কথা বলেছিল, আমি রাজি হইনি। কি পাগলামো করছো? বিয়েতে রাজি হয়ে যাও। যদিও আমার জন্য অনুভূতি থেকে থাকে তাহলে বলবো ভুলে যাও। পৃথিবীতে সবাই সবকিছু পেতে আসে না, তেমনি আমাকে তুমি পাবে না। কতটুকু বলেই লাইন কেটে দিল রাতিম। কণ্ঠস্বর কাঁপছে তার। কান্না লুকিয়ে রাখা দায় হয়ে যাবে। রিসা হতভম্ব হয়ে বসে রইল। কোনো অনুভূতি আর স্পর্শ করতে পারল না তাকে। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে রাতিম। নিয়তি মাঝে মধ্যে বড্ড নিষ্ঠুর হয়ে যায়। রিসার প্রতি অনুভূতি নীরবেই রয়ে যাবে আজন্ম। হয়তো প্রকাশ করা হবে না কখনো। ভাগ্যে রিসার ভালোবাসাই ছিল, একটে সংসার করা নয়। নুপুরের শব্দ পেয়ে ভাবনার ঘোর কাটল রাতিমের। রূপা এগিয়ে আসছে ধীর পায়ে। চোখে মুখে ঈষৎ হাসি। শাড়ির আঁচল ভাসছে বাতাসে। রাতিম দৃষ্টি ঘুরিয়ে নিল। রূপার বিষয়টাও তার ভাবতে হবে। চাচা চাচির মৃত্যুর পর বাবা নিজেই রূপার দায়িত্ব নিয়েছে। ভিটে বাড়ি তাদের শেষ সম্বল। সেখান থেকে কিছুটা বিক্রি করে দিলে কেবল রূপার ভাগটাই থাকবে। সেটুকু রক্ষা করতেই বাবা মায়ের ইচ্ছে রূপাকে বিয়ে করতে হবে রাতিমের। এই টানাপোড়েন জীবনে কি রিসাকে পাওয়ার স্পর্ধ দেখানো যায়? চাঁদ যে চাইলেই ছোঁয়া যায় না। ঝলসে যাবে সব। রাতিমের থেকে কিছুটা দূরে দাঁড়ালো রূপা। দৃষ্টি রাখলো চাঁদের পানে। রাতিম পাশ ফিরে তাকালো। দৃষ্টি আটকালো রূপার কাজল টানা চোখে। হলুদাব মুখশ্রী চাঁদের আলোয় জলজল করছে।
এত সব রূপ কি রাতিমকে আকৃষ্ট করতে পারবে? মন যে অন্যত্র। বেশ অনেকটা নীরবতার পর বলল রূপা, এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানো রাতিম ভাই, তুমি যদি হলুদ পাঞ্জাবি পরতে তাহলে তুমি হতে হিমু আর আমি তোমার রূপা। দেখো নীল শাড়ি পরেই আছি আমি। দূরে চাঁদের পানে দৃষ্টি রাখলো রাতিম। রূপার কথা স্পষ্ট বুঝতে পারছে মেয়েটা তাকে নিয়ে স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছে। রাতিম যে স্বাভাবিক হতে পারছে না, থমথমে গলায় বলল, হিমুরা কেমন হয় জানিস তুই? আমি যদি সত্যিই হিমু হই, মেনে নিবি তুই? না না, তুমি বরং বাস্তব জীবনের রূপার রাতিম হইও, ঠিক তোমার মতো। কতটুকু বলতেই চোখ মুখ খিচিয়ে নিল রূপা, জিক কামড়ে ধরল। পরক্ষণে দ্রুত নেমে গেল। ভীষণ লজ্জা পেয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলল রাতিম। রাস্তায় দুপাশে সোডিয়াম আলো জ্বলছে। কুহুর হাতে ওয়ানটেপ কাপ চা। কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে। পেছনে পকেটে হাত পুরে হাঁটছে রনক। অষ্টকোণে তার মৃদু হাসি। পাগলাটে মেয়ে আজ বাচ্চাদের মতো সব বায়না করেছে। কুহুর শাড়ির আঁচল পিচ ঢালা রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গিয়ে শাড়ির আঁচল কুড়িয়ে নিল রনক। আঙ্গুলে পেঁচিয়ে নিয়ে হাঁটা ধরল কুহুর পাশাপাশি। কুহু বকবক করেই যাচ্ছে। কে বলবে মেয়েটার খানিকক্ষণ আগে রাখছিল? কুহুর কোপায় বেলি ফুলের মালা বাঁধা, যেটা কিছুক্ষণ আগে রনক পরিয়ে দিয়েছে। মিষ্টি এক ঘ্রাণ ভেসে আসছে সেটা থেকে। সামনে রিক্সা পাতেই ডাকলো রনক। রাত ভালোই হয়েছে। এতটা সময় কখন পার হয় খেয়ালই ছিল না। হাতের কাপটা ফেলে রিক্সায় উঠে বসলো কুহু। পাশে বসলো রনক। খানিকটা মাথা এলিয়ে দিল কুহুর কাঁধে। এই সুমিষ্ট ফুলের ঘ্রাণে নাক ডুবিয়ে দিল। অদ্ভুত এক মায়ার আবেশে জড়িয়ে গেল। কুহু আর কোনো রকম কথা বলল না। দৃষ্টি পাশ ঘুরিয়ে রাখল। ঠোঁটের কোণে হাসি ধরা দিল তার। রনক ভাইকে পাওয়ার পর সবচেয়ে সুন্দরতম দিন ছিল আজ। উষ্ণ শ্বাস গণ্ডস্থল ছুঁয়ে যাচ্ছিল কুহুর। অন্যরকম এক ভালো লাগা ছুঁয়ে দিচ্ছিল। চোখ বুজে প্রলম্বিত শ্বাস নিয়ে তাকালো কুহু। গুনগুন সুর তুলে গান গাইতে আরম্ভ করলো। তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দিব আরো। রনক মাথা তুলে তাকালো। কুহুর হাতটা টেনে নিল নিজের হাতের মুঠোয়। দমকা একগুচ্ছ হাওয়া ছুঁয়ে দিল কুহুর চোখে মুখে। পাশ ফিরে তাকাতেই চোখাচোখি হলো। দৃষ্টি নিচু করল কুহু। অপর হাত রাখলো রনকের হাতের উপর। মাসখানেক পার হলো। রাতিমের নাম্বার থেকে আর ফোন আসেনি। এই কয়টা দিন চাতকের মতো অপেক্ষা করে গিয়েছে রিশা। যে বারবার ফিরিয়ে দেয় তার দুয়ারে কতবার গিয়ে দাঁড়ানো যায়। বেলা মধ্যাহ্নে। জানালার পাশে বই নিয়ে বসে আছে রিশা। পড়াশোনা থেকে বেশ অনেকদিনই দূরে ছিল। এভাবে জীবন চলে না। কয়েকদিন পরে সেমিস্টার পরীক্ষা। কষ্ট ভুলতে পুনরায় পড়াশোনায় মনোযোগী হলো রিশা। তার বিশ্বাস রাতিম ভাই চাকরি পেলে ঠিক আগের মতোই হয়ে যাবে। ভালো কিছু পেতে অবশ্যই দূরত্বের প্রয়োজন। কিরে, পড়া হলো তোর? গোসল করছিস নাকি পড়ছিস এখনো? হয়েছিস তো ভাইয়ের মতোই, পড়া ছাড়া বুঝিস না কিছু। মায়ের কথায় ভাবনার ঘোর কাটল রিশার। ততক্ষণে মেয়ের রুম গোছাতে ব্যস্ত হয়ে গেলেন শারমিন বেগম। বই খাতা গুছিয়ে নিল রিশা। ওয়ার্ড্রপ থেকে কাপড় বের করলো। মেয়ের দিকে এক পলক তাকিয়ে নিয়ে বললেন শারমিন বেগম, আশফিক দেশে আসছে সামনের সপ্তাহে। তোর সঙ্গে আশফিকের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। বাকি কথা খাওয়ার সময় তোর বাবা বলবে। তাড়াতাড়ি গোসল করে খেতে আয়। মায়ের কথাটুকু শুনে স্তব্ধ হয়ে গেল রিশা। আশফিক ভাইয়ের তো পছন্দের মানুষ আছে জেনেত। রিশাকে কেন বিয়ে করতে চাইছে সে? নাকি মা আর খালামনির প্ল্যান এটা? শত ভাবনা রেখে ফোন খুঁজতে লাগলো রিশা। কয়েক মাস কেটে গেছে, আশফিক ভাইয়ের আইডি তার দেখা হয় না। কোনো রকমে ফোন হাতে নিয়ে ফেসবুকে গিয়ে আশফিকের নাম সার্চ করতে আইডি চলে আসলো, তবে লক করা। মুহূর্তে হতাশ হয়ে গেল রিশা। মন বলছে কিছু তো একটা হয়েছে। যে ছেলের আইডিতে শত শত ফলোয়ার, সে কেন হুট করে আইডি লক করে দিবে? সরাসরি আশফিক ভাইয়ের সঙ্গে দেখা না হলে জানা যাবে না। একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। সব মিলিয়ে হাঁপিয়ে উঠেছে রিশা। পুরোনো দিনগুলো মনে পড়লে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আশফিকের গুড লুকিং পরিপাটি চলাফেরা মূলত রিশাকে আকৃষ্ট করত। চোখের ভালো লাগা তো আর মনকে ছুঁতে পারে না। ভালোবাসা অত কিছু দেখে বা ভেবে হয় না। ছোটবেলায় পছন্দের খেলনা না পেলে যেমন মন খারাপ করত, আশফিককে পাবে না ভেবেও রিশার ঠিক তেমনটাই খারাপ লেগেছিল। কিন্তু ভালোবাসার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। রাতিম ভাইকে পাওয়ার পর যেটা উপলব্ধি করেছে রিশা, যাকে ছাড়া বেঁচে থাকা চিন্তা করা যায় না, ভাবনার মাঝে কুহুর আগমন ঘটল। রিশাকে কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ঈষৎ রাগ হলো কুহু। ঠেলে ঠুলে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। রিশা কোনো প্রতিক্রিয়া দেখালো না, দরজা আটকে দিল। আনন্দ কিছুক্ষণ ফাঁকা ঘরে নাচলো কুহু। পরক্ষণে হেঁটে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। সেদিন আশফিককে মেসেজ দিয়ে ভুল করেনি সে, বরং সবটা ঠিক করতে সক্ষম হয়েছে। রিশার ভালোবাসা সত্য স্নিগ্ধ ছিল, তাই তো এত সহজেই সব ঠিক হয়ে গেল। আশফিক আগে থেকেই জানতো রিশা তাকে পছন্দ করে। সেদিন কুহু ইচ্ছাকৃতই মিথ্যে ভালোবাসে বলেছিল। ব্যাপারটা জানার পর খুব ভালো লাগছে কুহুর। অন্তত আশফিকের চোখে ছোট হয়নি সে।
রিশাকে বিয়ের কথা বলতে ভয় পাচ্ছিল আশফিক। জোর গলায় তো জেনিতের কথা বলে গিয়েছিল, এখন কোন মুখে সামনে এসে দাঁড়াবে? কুহু তার সমস্ত সংশয় দূর করে দিয়েছে। রিশা এখন আশফিকের আশায় আছে জানতেই এক প্রকার ছুটে আসছে আশফিক। বাইরে থেকে রনকের ডাকার সাথে বেরিয়ে গেল কুহু। ডাইনিং টেবিলে খেতে বসেছে সবাই। কুহু দাঁড়িয়ে এটা সেটা এগিয়ে দিচ্ছে। জুলেখে কয়েকদিন ছুটিতে গিয়েছে। কিছুক্ষণের মাঝে রিশা আসলো মলিন মুখে। রাশেদ জামাল খাওয়ায় মনোযোগী। এর প্রস্তাবে তাকে খুব একটা উৎফুল্ল মনে হলো না। বেশ হাসি মুখে কথা বলে যাচ্ছেন শারমিন বেগম। তার বোনের ছেলের প্রশংসায় মাতিয়ে রেখেছেন টেবিল। কোনো ভাবান্তর হলো না রাশেদ জামালের। আত্মীয়ের মধ্যে আত্মীয়তা পছন্দ নয় তার। আশফিক খুব যোগ্যতা সম্পন্ন ছেলে, তবে মেয়েকে বিয়ের পর কানাডায় চলে যেতে হবে ভাবলেই বাবার বুক ফাঁকা হয়ে আসে। আশফিকের বাবা মা জানিয়েছে ছেলে দেশের আসার পর একসঙ্গে বসে একটা সিদ্ধান্ত নেবে সবাই। কবে নাগাদ বিয়ের দিন তারিখ ঠিক করা যায়? রনকের একটাই কথা, রিশা যা বলবে তাই হবে। তবে খুব একটা যে তার পছন্দ এমন নয়। আশফিকের চলাফেরা সম্পর্কে কিছুটা ধারণা আছে তার। ফেসবুকে প্রায় একটা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ ছবিতে দেখেছে। দেশে থাকাকালীন কলেজ জীবনে কত শত প্রেমই করেছে। খাবার নিয়ে অনেকক্ষণ যাবৎ নাড়াচাড়া করছে রিশা। মনে হচ্ছে এবারও তাকে নিজ থেকে রাতিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। একটা মানুষ এতটা কঠোর কিভাবে হয়? তার কি সত্যিই মন নেই, নাকি রিশার জন্য তার অনুভূতি ছিল না কখনো? থমথমে গলায় বলল রিশা, এই মুহূর্তে আমি বিয়ে করতে চাচ্ছি না বাবা। আগে পড়াশোনা শেষ হোক, তারপর ভেবে দেখব। মেয়ের এমন কথায় যেন খুশিই হলেন রাশেদ জামাল। রনক জানালো এই নিয়ে রিশাকে যেন জোর জবরদস্তি করা না হয়। কুহু নির্বাক হয়ে তাকিয়ে রইল। এটা কি সত্যি রিশার কথা? লজ্জায় কি এমনটা বলছে? মেয়ের কথায় খানিক অবাকই হলো শারমিন বেগম। বোন তো তাকে জানিয়েছে রিশা আর আশফিক দুজনকে পছন্দ করে আগে থেকেই। তবে এখন তো দেখা যাচ্ছে মেয়ে উল্টো সুর গাইছে। অর্ধেকটা খাবার রেখেই চলে গেল রিশা। মেয়েকে আর ডাকলেন না শারমিন বেগম। পরীক্ষার আর হাতে গোনা কয়েকদিন বাকি। কুহুকে বাড়িতে থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে বলল রনক। একগাদা বই সামনে খোলা পড়ে আছে। মুখ ফুলিয়ে খাটের মধ্যখানে বসে আছে কুহু। কাল রাতে পড়তে পড়তে কখন চোখ লেগেছিল টের পায়নি। রনক তৈরি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। আয়নায় চোখ রেখে কুহুকে পর্যবেক্ষণ করছে। ঈশাত হাসি ফুটে উঠল তার ওষ্ঠকোণে। গম্ভীর ভরাট স্বরে বলল, কাল রাতের মতোই ভোলানোর ইচ্ছে হচ্ছে নাকি? তুমি যে এতখানি দুষ্ট আগে যে বুঝিনি। ফাঁকি বাজে মেয়ে, এসে যেন দেখি সব পড়া কমপ্লিট। কাল রাতের কথা মনে হতেই লজ্জায় দৃষ্টি নামল কুহু। একটুও পড়ার ইচ্ছে ছিল না তখন। শাড়ি পরেও তো এই জল্লাদটার মন গলানো গেল না রাতে। সারাক্ষণ পড়া। এলোমেলো শাড়ি নিয়ে উঠে চলে গেল ওয়াশরুমে। তপ্তশ্বাস ফেলে বেরিয়ে গেল রনক। আড়মোড়া ভেঙে পড়ার টেবিল ছেড়ে উঠল রিশা। পরিস্থিতি দিন দিন আরও কঠিন হয়ে যাচ্ছে তার জন্য। আপাতত পরীক্ষা চিন্তা মাথায় রেখেছে। গতকাল আশফিক ভাই দেশে ফিরেছে, আজকে আসার কথা। রাতিম ভাইয়ের সঙ্গে কথা না হওয়া পর্যন্ত আশফিককে কিছু বলাও সম্ভব নয় রিশার। সব মিলিয়ে এলোমেলো লাগছে সব। এদিকে কুহু বেশ আনন্দ নিয়েই আছে আশফিকের সঙ্গে বিয়ের কথা শোনার পর থেকে। সবকিছু খুলে না বলায় শান্তিও লাগছে না রিশার। মিথ্যে এক হাসি ঝুলিয়ে রাখতে হচ্ছে সর্বক্ষণ। বিকেল নাগাদ কলিং বেল বেজে উঠল। দরজা খুলতে চলে গেল কুহু। আশফিকের অপেক্ষাতেই যেন ছিল এতক্ষণ যাবৎ। শাশুড়ির সঙ্গে আজ হাতে হাতে অনেক কিছুই রান্না করেছে। মনে মনে এই বাড়ির জামাই হিসেবেই ধরে নিয়েছে আশফিককে। কুহুর সাথে হাসি মুখে কুশল বিনিময় করে খালার খোঁজে ভেতরের রুমে চলে গেল আশফিক। বসার রুমেই বসে আছেন রাশেদ জামাল আর শারমিন বেগম। দুজনকে সালাম জানালো আশফিক। হাসি মুখে খোঁজ খবর নিলেন রাশেদ জামাল। বারংবার এদিক সেদিক দৃষ্টি ফেলে রিশাকে খুঁজে যাচ্ছিল আশফিক। মেয়েটা কি তার আসার খবর পায়নি আজ? কিছু একটা বুঝতে পেরে আশফিককে নিয়ে ভেতরের রুমে চলে গেল কুহু। রুমে আসাতেই দেখলো রিশা নেই। বিকেলের দিকে সচরাচর ছাদেই থাকে মেয়েটা। আশফিককে ছাদে পাঠিয়ে দিয়ে টেবিলে খাবার গোছাতে চলে গেল কুহু। মৃদুমন্দ বাতাস বইছে। গাঢ় বেগুনি রাঙা সুতির থ্রিপিস পরে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে রিশা। শুভ্র রাঙা ওড়নাটা বাতাসে ভাসছে। আশফিক কিছু সময় মন দিয়ে তাকিয়ে দেখল। অসম্ভব মায়াবী লাগছে। এতটা যত্ন নিয়ে ভালো লাগার দৃষ্টিতে কখনো দেখেছিল রিশাকে? অজান্তেই মন ভালো হয়ে গেল তার। এই কয়দিন যাবৎ বিষাদে ডুবেছিল। রিশা একদিন যত্ন নিয়ে সবটা কাটিয়ে দেবে বিশ্বাস আছে। ঠোঁটের কার্নিশে একটুখানি হাসি নিয়ে এগিয়ে গেল আশফিক। ডাকলো রিশাকে। ভাবনার অলিক জগৎ থেকে বেরিয়ে আসলো রিশা। চোখ দুটো ঘোলাটে হয়ে এসেছে তার। অন্য সময় হলে আশফিক ভাইয়ের আগমন তাকে খুশি আর আনন্দ দিত। অথচ আজকে কোনো অনুভূতিই হচ্ছে না। সময় বদলায়, পৃথিবীর নিয়ম মতোই চলতে হয় আমাদের। মাঝে মধ্যে মন শুধু আটকে দেয় কিছু কিছু পরিস্থিতির কাছে। হাত ভাঁজ করে নিয়ে সরাসরি প্রশ্ন করল রিশা, সব ছেড়ে ছুড়ে আমার কাছে চলে এসেছেন আশফিক ভাই? আপনার এতদিনের প্রেম, ভালোবাসা, আবেগ, স্মৃতি এসব? রিশার প্রশ্নে থতমত খেল আশফিক। তার ছিলই শোনালো কেমন। অপ্রস্তুত হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে বলল, আমি স্বেচ্ছায় ছাড়িনি। জেনে চিট করেছে, আমার ভালোবাসার কোনো মূল্য দেয়নি, একেবারে ভেঙে দিয়েছে আমাকে। আসলে আমরা যখন ভুল মানুষকে ভালোবেসে ফেলি
তখন এভাবেই তার দম পাই। আমি নিজের ভুল বুঝতে পেরেছি রিস। তুই আমাকে অনেক আগে থেকেই ভালোবাসতিস, এটা জানি। তাচ্ছিল্য হেসে বলল রিশা। তাহলে তো জানিনি দেখছি। আপনার কি ধারণা আমি এখনো বোকার মতো আপনার আশা নিয়ে বসে থাকবো? জেনিত প্রতারণা করেছে বলে আপনি ফিরে এসেছেন, হৃদয় ভেঙে গেছে আপনার, তার দায়ভার এখন আমি কেন নিব? ভালোবাসতাম বলে? আপনি কি সত্যি আমায় মন থেকে ভালোবাসেন আশফিক ভাই? নির্বাক হয়ে রিশার কথা শুনছে আশফিক। কথাগুলো অবশ্যই যৌক্তিক, এটা ভেবেই আসতে চায়নি সে। কুহু তাকে পুনরায় না বুঝালে কখনোই আসতো না। খুব ভালো করেই জানতো এই কথাগুলো তাকে শুনতে হবে। শক্ত গলায় বলল, আমি তোকে কখনো সেভাবে দেখিনি রিস, কিন্তু তোর মনে আমি ছিলাম সেটা বুঝতে পারি অনেকটা পরে। ততদিনে জেনিত আমার জীবনে চলে আসে। আমি তোকে কোনো দায়ভার দিতে যাচ্ছি না ভাঙা। আমিটা একটু সুখের সন্ধানে এসেছে, এতটুকুই। তুই রাজি না থাকলে জোর করার সাধ্য আমার নেই। তোর মনে কি অন্য কেউ আছে? আচমকে ভেতর অস্থির হয়ে উঠল রিশার। হাত ছেড়ে উল্টো দিকে মুখ করে দাঁড়ালো সে। শিশিরে বাতাসটা দম বন্ধ করে দিতে চাইল। মাথায় জমল ঘাম বিন্দু। অনিশ্চিত পরিস্থিতির মাঝামাঝি দাঁড়িয়ে কি করে রাতিম ভাইয়ের নামটা বলবে? বারংবার যে ফিরিয়েই দিয়েছে তাকে। কণ্ঠনালী যেন চেপে ধরল কেউ। ঢোক গিলতে কষ্ট হলো। উত্তরের অপেক্ষায় চাতকের মতো তাকিয়ে রইল আশফিক। চোখ বুজে ফেলল রিশা। দুফোঁটা জল গাল ভেজালো, ঠোঁট কাঁপালো তিত্তির করে। কাপা স্বরে কোনো রকম বলল, না, কেউ না। স্বস্তির শ্বাস ফেলল আশফিক। তার প্রতি রিশার অভিমান জমেছে খুব করে বুঝতে পারল। বাকি আর কথা বাড়ালো না, চলে গেল। রিশা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। রাতিমের উপর প্রচণ্ড রাগ ক্ষোভ জন্মালো। কেন কয়টা দিনের জন্য তার জীবনে এসে সব এলোমেলো করে দিল? নয়তো আজকের দিনটা খুব সুন্দরও হতো। ঘড়ির কাঁটা রাত 9টায়। সবার সঙ্গে কথা বলতে বলতে সময় কখন চলে গেল খেয়ালই করেনি। আচমকা রনকের কথা মনে পড়ল তার। লোকটা এখনো ফিরল না। দ্রুত রুমে গেল দৌড়ে। খাটের উপর পড়ে থাকা ফোনটা হাতে নিতেই দেখলো একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে। দ্রুত ওপেন করলো সেটা। সম্পূর্ণ মেসেজ পড়ে যেন কুহুর মাথায় বাজ পড়ল। রনক আর শাহিনুর ম্যাম নাকি একত্রে একটা রিসোর্টে গিয়েছেন। তার ঠিকানাটা আর রুম নাম্বারটাও লেখা আছে স্পষ্টভাবে। মুহূর্তেই হাত কাঁপতে লাগলো কুহুর। এই জন্যই কি তবে রনক ভাই আজকে ভার্সিটিতে যেতে নিষেধ করেছে তাকে? ভেতর ঠেলে ঠেলে কান্না আসতে চাইল। এলোমেলোভাবে কোনো মতে বাসা থেকে বেরিয়ে গেল কুহু। বসার রুমেই ছিলেন রাশেদ জামাল। কুহুকে বেরিয়ে যেতে দেখে দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েটার অন্তত বলে যাওয়া উচিত ছিল। আশফিকের সঙ্গে হেসে কথা বলে এগিয়ে আসলেন শারমিন বেগম। টিভির স্ক্রিনে দৃষ্টি রেখে গম্ভীর স্বরে বললেন রাশেদ জামাল, রনক ফোন করেছিল, বলল কুকুকে নিয়ে কোথাও একটা যাবে, বাড়িতে ফিরবে না আজ। মাত্রই বেরিয়ে গেল কুকু। শারমিন বেগমের হাসি মাখা মুখ চুপসে গেল। ছেলের পরিবর্তন ভালোই হয়েছে। ছুটি পেলেই বউ নিয়ে দেশান্তর হয়ে যায়। রনক যে এতটা বউ পাগল হবে সেটা খুনাক্ষরে বোঝা যায়নি আগে। কুহুর প্রতি সেভাবে ভালো লাগাও তো দেখেনি কোনোদিন। বিয়ের পর কিভাবে এতখানি বয়স হলো কিভাবে? আশফিক যার জন্য বিদায় নিল খালাখালুর থেকে। হাসি মুখেই ভাগ্নেকে বিদায় দিলেন শারমিন বেগম। আসার সময় ছেলেটাকে যতটা উৎফুল্ল দেখেছিলেন এখন ততটা নেই। মলিনী লাগলো মুখবায়ু। দুজনের মধ্যে আবার মনোমালিন্য চলছে না তো? এই সম্পর্কের কথা শুনে ভীষণ খুশি হয়েছিলেন শারমিন বেগম। এমন সোনার টুকরো ছেলে কি সহজে মেলে আজকাল? একেবারে নিজ হাতে গড়া ছেলে। রিশাকে আর একবারের জন্য দেখা গেল না। চরম রাগ হলেন শারমিন বেগম। মেয়েটার কি বোধবুদ্ধি কোনো কালেই হবে না? ছেলেটা চলে যাচ্ছে, অন্তত বিদায় তো দিতে আসবে। দুদিন পর স্বামী হবে সে। ওভার নিয়ে এই রাতেই সুদূর গাজীপুর চলে এসেছে কুহু। ঘড়িতে এখন রাত 10:40। গাড়ি থেকে নামতেই মনে হলো টাকা সঙ্গে নিয়ে আসেনি সে। মাথায় যেন বাজ পড়ল। সামনে নক্ষত্র বাড়ি রিসোর্ট। সেদিকে একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে কানে থাকা স্বর্ণের দুল খুলতে লাগলো কুহু। গম্ভীর তাকে থামিয়ে দিল। চিরচেনা কণ্ঠস্বর বক্ষস্থলে ধক করে উঠল কুহুর। ততক্ষণে রনক এগিয়ে এসে ভাড়া মিটমাট করে দিল। এই মুহূর্তে ঠিক কী রকম প্রতিক্রিয়া জানাবে বুঝতে পারল না কুহু। গভীর দৃষ্টি ফেলে রনকের দিকে তাকিয়ে রইল। শুভ্র রঙা শার্ট আর ছাই রঙা ফর্মাল প্যান্ট পরে দাঁড়িয়ে আছে রনক। পায়ে ফর্মাল ব্রাউন শুজ। লোমার সাথে ঝুলছে ঘড়ি। দৃষ্টি কুহুতে নিবদ্ধ। নীল রঙা সাদা মাটা সুতির 3 পিস পরে দাঁড়িয়ে আছে কুহু। শিপনের ওড়না বাতাসে দুলছে। মুহূর্তেই দৃষ্টি পাইচারি করতে লাগলো কুহুর। আশেপাশে খুঁজতে লাগলো কাউকে। ঠোঁটে মৃদু হাসি নিয়ে বলল রনক, যাকে খুঁজছো সে এখানে নেই। এতটা ভালোবাসো আমাকে, যার জন্য শাহিনুর মাহি ম্যামের নাম শুনতেই ছুটে এলে। একবার আমাকে ফোন করার প্রয়োজন মনে করোনি। এভাবে কেউ প্ল্যান করে খুব সহজেই তো তোমাকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারবে। কুহু কোনো উত্তর দিল না। রাগে ফুঁসলো। তার মানে রনক ইচ্ছে করে তাকে এই রিসোর্ট পর্যন্ত নিয়ে এসেছে। কয়েক কদম হেঁটে কুহুর মুখোমুখি দাঁড়ালো রনক। আশেপাশে বেশ গ্রামীণ পরিবেশ। মৃদুমন্দ বাতাস বইছে। কুহুর কপাল ছিঁড়েছে এলোমেলো চুল। খানিকটা নিচু হয়ে কপালে ফু দিয়ে বলল রনক, তুমি কি জানো কুহু, এই বোকামো
আমাকে বারবার তোমার প্রেমে পড়তে বাধ্য করে। পৃথিবীর আনাচে কানাচে কোথাও তুমি আমার মতো আশ্চর্য প্রেমিক পুরুষ পাবে না, যে তার প্রিয়তমার বোকামো দেখে ঘায়েল। ওই সরল মায়াবী চেহারা নিমিষে আমার জগৎ ভুলিয়ে দিতে সক্ষম। রনকের কথার মাঝে একটা তরুণী আসলো, হাস্যোজ্জ্বল মুখে জানালো তাদের জন্য বরাদ্দ কটেজটা সাজানো হয়ে গেছে। পকেট থেকে মানিব্যাগ বের করে মেয়েটাকে কিছু টাকা দিল রনক। কুহু অবাক দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। কি হচ্ছে কিছুই বোধগম্য হচ্ছে না তার। মেয়েটা প্রস্থান করতে কুহুর হাত ধরে সামনে এগিয়ে গেল রনক। কাঠের ব্রিজ পেরিয়ে হেরে যাচ্ছিল রনক। আশেপাশে দৃষ্টি বুলিয়ে যাচ্ছিল কুহু। সারিবাঁধা কয়েকটা কটেজ জলের উপর, টিনের ছাদ, অজস্র ঝিঝি পোকার ডাক কানে বাজছে। একদম শেষের রুমটায় গিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো রনক। আবছা অন্ধকারে কিছুই দেখতে পেল না কুহু। নাকে গোলাপের সুমিষ্ট ঘ্রাণ ধাক্কা খাচ্ছে। আচমকা হলদে আলো জলে আলোকিত হয়ে গেল গোটা কক্ষ। সামনে বিছানা লাল, সাদা গোলাপ দিয়ে সাজানো। পাশে ছোট টেবিলে ল্যাম্পশিট। বরাবর সামনে তাকাতে বেশ বড়সড় আয়নায় দৃষ্টি আটকে গেল কুহুর। রনক তার দিকে তাকিয়ে আছে গভীর মনোযোগ নিয়ে। হাতে একটা ব্যাগ। এগিয়ে এসে কুহুর হাতে ধরিয়ে দিয়ে তৈরি হতে বলল ঝটপট। রাতের খাবারের অর্ডার করার জন্য বেরিয়ে গেল রনক। কুহু থ মেরে দাঁড়িয়ে রইল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে কোনো কল্পজগৎ এসে। চারিদিকের পরিবেশ খুবই সুন্দর। যতটা মন খারাপ নিয়ে এসেছিল ঠিক তার চেয়ে দ্বিগুণ ভালো লাগছে এখন। ব্যাগ খুলতে একটা লাল টুকটুকে শাড়ি পেল কুহু। কিয়ৎক্ষণ হাতে নিয়ে তাকিয়ে রইল। মুহূর্তে একরাশ লজ্জা ঘিরে ধরল তাকে। শাড়ি দিয়ে তৎক্ষণাৎ মুখ ঢেকে নিল সে। মিনিট 10 পর রনক এসে দরজায় কড়া নাড়ল। সবে শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়েছিল কুহু। রনকের উপস্থিতি তার স্পন্দন বাড়িয়ে দিল। হেঁটে কাঠের দরজার সামনে এসে বলল সে, কি শাড়ি নিয়ে এসেছেন এটা? ওপাশ থেকে বলল রনক, এটা শুধু আমার সামনে পড়লেই হবে, অন্য কেউ তো আর দেখবে না। দরজা খোলো। মিনিট এক কোনো সাড়া মিলল না। আচমকা খট করে কাঠের দরজার শব্দ হলো। রুমে প্রবেশ করতেই ভুরু কুঁচকে গেল রনকের। সম্পূর্ণ রুম অন্ধকার। খোলা জানালার পাশে দাঁড়িয়ে আছে কুহু। দূর থেকে আবছা আলো এসে প্রবেশ করছে রুমে। এগিয়ে গিয়ে টেবিলে থাকা ল্যাম্পশিটটা জ্বালিয়ে দিল রনক। কুহুর অবয়ব এখন স্পষ্ট আর চোখের সামনে। বাহিরে এক দৃষ্টিতে তাকিয়ে জোনাকি পোকা দেখছে কুহু। ধীর পায়ে এগিয়ে আসলো রনক। কুহুর হাত ধরতে ভীষণ চমকালো কুহু। ঘাড় ঘুরিয়ে তাকালো মুহূর্তে। কুহুকে টেনে নিয়ে আলোর সামনে এসে দাঁড়ালো রনক। পাতলা টিস্যুর শাড়ি গায়ে জড়ানো কুহু লজ্জায় দৃষ্টি নিচু করে রাখল। মিনিট এক পর সেই তরুণী মেয়েটার কণ্ঠস্বর পাওয়া গেল। খাবার নিয়ে এসেছে সে। এগিয়ে গিয়ে খাবার নিয়ে ফের দরজা আটকে দিল রনক। পাশে বেতের টেবিলের উপর রাখলো। ঘড়ির দিকে তাকিয়ে কুহুকে ডাকলো খাবার জন্য। খাবার এক এক করে নিজেই টেবিলে সাজিয়ে নিল। আচ্ছা, মিথ্যে বলে হুট করে এখানে কেন নিয়ে এলেন আমায়? দৃষ্টি তুলে কুহুর দিকে তাকিয়ে তপ্তশ্বাস ফেলে বলল রনক, তোমার সঙ্গে লুকোচুরি খেলবো তাই। প্লিজ এখন বোকা বোকা কথা বলে এই সুন্দর মুহূর্তটা নষ্ট করে দিও না। কুহু পাল্টার কিছু বলল না। আঁচল টেনে গা ঢেকে নিয়ে জড়সড় হয়ে বসল। সবটা নীরবে পর্যবেক্ষণ করল রনক। পরক্ষণে খাবার প্লেটে তুলে নিয়ে খাইয়ে দিল কুহুকে। ফেল দৃষ্টি ফেলে তাকিয়ে রইল কুহু। এতটা ভালোবাসা প্রাপ্য ছিল তার? একটা অপছন্দের মানুষ কি করে এতটা পছন্দের হয়? প্রায় মিনিট 20 পর আবারও সেই মেয়েটির কণ্ঠস্বর পাওয়া গেল। কুহু দরজা খোলার জন্য উঠতেই রনক গম্ভীর স্বরে বলল, এই শাড়ি পরে যেতে হবে না তোমাকে, আমি যাচ্ছি। সমস্যা কি? সে তো মেয়ে। তো মেয়ে বলে কি তার চোখ নেই? পাল্টার কিছু বলল না কুহু। এগিয়ে গেল জানালার পাশে। এখানকার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটাই। দূরে গ্রামীণ পরিবেশ দেখা যাচ্ছে অনায়াসে। নিচে তাকালেই জলে ফুটে আছে লাল শাপলা। অগণিত জোনাক পোকা দল বেঁধে উঠছে, যেন আকাশের নক্ষত্রগুলো চোখের সামনে নেমে এসেছে। হাত বাড়ালেই ছোঁয়া যাবে এত কাছে। ভাবনার মাঝে একজোড়া হাত পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল কুহুকে। কুহু পেটের কাছে তাকাতেই দেখল একগুচ্ছ লাল গোলাপ রনকের হাতে। ততক্ষণে কানের পাশে ফিসফিস করে বলল রনক, শুভ জন্মদিন বউ। কানের পাশে উষ্ণ শ্বাস পড়তেই মৃদু কেঁপে উঠল কুহু। নিজের জন্মদিন বেমালম ভুলে বসেছিল। আচমকায় তার মনে পড়ল প্রতি বছর তার জন্মদিনে তার রুমের ব্যালকনিতে নূপুর আর গোলাপ রেখে যেত কেউ। সেটাকে আজও অজানা কুহুর। ততক্ষণে গোলাপ বাড়িয়ে ধরল রনক, সাথে ছোট্ট একটা চিরকুট। হাসি মুখে হাতে নিল কুহু। এ যাবৎ তার জন্মদিন এত আয়োজন আর সুন্দর করে পালন করা হয়নি। ঝাপসা চোখে চিরকুটের লেখাটা পড়ল, I love you so much, Kuhu. I love you so much, Kuhu. You are the heartbeat of my soul. From my beginning to my end, you are everything. I want to celebrate this day with you every year. টেবিলের উপর হার্ট শেপ কেকের চারিপাশের মোমবাতিগুলো জ্বালাতে জ্বালাতে বলল রনক,
বোকা মেয়ে, তুমি আমার জন্মদিন কিভাবে পালন করেছিলে মনে আছে? বুকে তো রীতিমতো ছুরি বসিয়ে দিয়েছিলে। কেক কাটার পরিবর্তে আমার হৃৎপিণ্ড কাটতে চেয়েছো। অথচ দেখো আমি কত যত্ন আর আদর নিয়ে তোমার জন্মদিন পালন করছি। কুহু যেন খানিক লজ্জা পেল। ঘড়ির কাঁটা 12টা ছুঁয়েছে। কুহুকে ফের টেনে এনে পাশে বসিয়ে দিল রনক। একত্রে কেক কাটলো দুজন। খানিকটা কেক নিয়ে কুহুকে খাইয়ে দিল রনক। কুহু কেক হাতে তুলতেই বাদ সাধল রনক। জিজ্ঞাসু দৃষ্টি কুহুর। ঈষৎ হাসি রনকের ওষ্ঠ জোরে। মাথা খানিকটা নামিয়ে কুহুর ঠোঁটে লেগে থাকা ক্রিমটুকু জিভ দিয়ে স্পর্শ করে খেয়ে নিল রনক। কুহু যেন বরফের মতো জমে গেল মুহূর্তে। তার মস্তিষ্ক এটুকু বুঝতে পারল রনক ইচ্ছে করেই তার ঠোঁটে কেকের ক্রিম মেখে দিয়েছে। কুহুর পেছনে হাত রেখে খানিকটা কাছে টেনে নিয়ে ফিসফিস করে বলল রনক, Get ready to accept my love. কুহু তাকিয়ে রইল রনকের ঘোর লাগা চোখে। কপালে চুল এলোমেলো হয়ে আছে। হাত দিয়ে ঠিক করে দিতে লাগলো কুহু। হাত ধরে থামিয়ে দিল রনক। এই মুহূর্তে কুহুর কাপা ঠোঁট জোড়া ভীষণভাবে আকৃষ্ট করলো তাকে। মৃদু চুম্বনে জড়িয়ে গেল সে। পুরো সময় থেকে থমকে দিল মুহূর্তে। চোখ বুজে ফেলল কুহু। নিঃশ্বাসের গতিপথ বৃদ্ধি পেল তার। জড়িয়ে নিল রনককে। কাঁধ থেকে চুল সরিয়ে দিয়ে গলায় উষ্ণ চুমুতে ডুবে গেল রনক। ভয়ানক কেঁপে উঠল কুহু। মেরুদণ্ড বরাবর শীতল স্রোত বয়ে গেল। ভয়ানক সব অনুভূতিরা ছোড়াবালির মতো তাকে টেনে নিল অতল গহ্বরে। মুহূর্তে কুহুকে কোলে তুলে নিল রনক। শুভ্র রঙা চাদরে অজস্র ফুলের পাপড়ি বিছানো। কুহুকে নামিয়ে দিল রনক। পায়ের কাছ থেকে শাড়ি খানিকটা তুলে নিয়ে পকেট থেকে নূপুর বের করে যত্ন নিয়ে পরিয়ে দিল। পরক্ষণে তাকালো কুহুর চোখের দিকে। এলোমেলো শাড়িতে যেন কুহুর সৌন্দর্য বেড়েছে বহুগুণ। শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল রনক। উন্মুক্ত লোমশ বক্ষস্থলে দৃষ্টি পড়তেই তৎক্ষণাৎ দু হাতে মুখ ঢেকে নিল কুহু। এখন যে ভালোবাসার প্রলয়ঙ্কারী ঝড় উঠবে তার পূর্বাভাস মন জানিয়ে দিল। মুহূর্তে হৃদস্পন্দন বেড়ে গেল। অনুভূতির সাইরে ডুবে আজ নির্ঘাত মরণ হবে তার। পরীক্ষার আর হাতে গোনা 3 দিন বাকি। রিশা সকাল উঠে মায়ের কাছে খবর পেয়েছে আজ তার এঙ্গেজমেন্ট। আশফিক চলে যাবে আর 20 দিন পর। রিশার পরীক্ষার পর বিয়ের আয়োজন হবে। হতভম্ব হয়ে বসে রইল রিশা। ভেবেছিল আশফিক ভাই তাকে বিয়ে করতে রাজি হবে না। বিয়েতে রাজি এমন কিছুও তো বলেনি। একবার কি রিশার মত নেওয়ার প্রয়োজন ছিল না? বিছানা থেকে হাতড়ে ফোন নিল। রাতিমকে মেসেজ পাঠালো 1 ঘন্টার মধ্যে যেন দেখা করে। একটা রেস্টুরেন্টের ঠিকানা লিখে দিল। ওটা ঝটপট তৈরি হয়ে বেরিয়ে গেল রিশা। কিচেন থেকে লক্ষ্য করেছে কুহু। একদিন আশফিক ভাইকে নিয়ে কিছুই বলেনি রিশা। ব্যাপারটা তাকে অবাক করেছে। তবে কি রিশা এই বিয়েতে রাজি নয়? কিন্তু এটা কিভাবে সম্ভব? রেস্টুরেন্টে অনেকক্ষণ যাবৎ বসে আছে রিশা। আজকে সে সরাসরি রাতিম ভাইয়ের সাথে কথা বলবে। যদি ফিরিয়ে দেয় তাহলে আর কখনোই তার সামনে এসে দাঁড়াবে না। কয়েক মিনিটের মধ্যে রাতিমকে আসতে দেখা গেল। প্রায় 2 ঘন্টা সময় লাগিয়ে দিয়েছে সে। আকাশি রঙা চেক শার্ট গায়ে জড়িয়ে, কপাল জুড়ে ঘাম। আশেপাশে কিছু খেয়াল করলো না রিশা। উঠে গিয়ে রাতিমকে জড়িয়ে ধরে ভাঙ্গা স্বরে বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে রাতিম ভাই। আমি আপনাকে চাই। অন্য কাউকে মানা আমার পক্ষে সম্ভব নয়। কেন দূরে ঠেলে দিচ্ছেন আমাকে? আপনার জব নেই এই কারণে? আমি কিছুই জানতে চাই না। কিছুর প্রয়োজনও নেই। শুধু আপনাকে চাই, হোক সেটা যে কোনো কিছুর বিনিময়ে। রিশাকে জোরপূর্বক ছাড়িয়ে গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল রাতিম। ক্রোধে কাঁপতে লাগলো। রিশা হতভম্ব। শক্ত গলায় বলল রাতিম, আর কতবার বোঝালে বুঝবে তুমি? কোন অধিকারে জড়িয়ে ধরো? একজন মেয়েকে এতটা নির্লজ্জ হওয়া মানায় না আইরিশ। আমি যদি বিয়ে করে সুখী হতে পারি তাহলে তুমি কেন বোকার মতো আমার জন্য কষ্ট পাবে? রাতিমের শেষের কথাটা তরঙ্গের মতো কানে বাজলো রিশার। পাল্টা প্রশ্ন করলো সে, বিয়ে? কার বিয়ে? আপনি বিবাহিত? হ্যাঁ, গত সপ্তাহে বিয়ে করেছি আমি। আমার স্ত্রীর নাম রূপা। খুব সুখে আছি আমি। দয়া করে এভাবে আর বিরক্ত করো না আমাকে। রিশার চোখ বেয়ে জল পড়ছে। হাতের উল্টো পিঠে মুছে নিয়ে বলল, বিশ্বাস করি না আমি। রাতিম কিছু বলল না। পকেট থেকে ফোন বের করে তাদের বিয়ের ছবি দেখালো। মেয়েটা অতীব সুন্দরী, রিশার চেয়েও বেশি। লাল টুকটুকে শাড়ি জড়িয়ে আছে। পাশেই সাদা পাঞ্জাবি পরে আছে রাতিম। মুহূর্তে কলিজা ছেদ করে উঠল রিশার। নিঃশ্বাস ভারী হয়ে আসলো। পুরো পৃথিবী তাকে কেন্দ্র করে ঘুরতে লাগলো। অসহনীয় এক যন্ত্রণা শরীর জ্বালিয়ে দিল। এলোমেলো পা ফেলে প্রস্থান করল সে। রাতিমের চোখ ভিজে উঠল। পরিস্থিতির কারণে আজ রিশাকে হারিয়েছে সে। জীবন আমাদের চাওয়ার মতো সরলরৈখিকভাবে চলে না। আজ হয়তো রাতিমের প্রতি একরাশ ঘৃণা নিয়ে চলে গেল রিশা। এমনটাই চেয়েছে রাতিম। দিন শেষে রাতিমকে স্বার্থপর ভেবে ভালো থাকুক মেয়েটা। এভাবে কষ্ট পেতে দেখলে রাতিমেরও কষ্ট হয়। তার অনুভূতিটুকু নীরবেই রয়ে যাক। গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো রাতিমের। নিজেকে কেমন পাথর মনে হলো। রিশার ঘর গুছিয়ে দিচ্ছে কুহু। ইদানিং কেমন এলোমেলো থাকে ঘরটা। আচমকা রুমে এসে দরজা লাগিয়ে হাউমাউ করে কেঁদে ফেলল রিশা।
কু আশ্চর্য হয়ে গেল। কিয়ৎক্ষণের জন্য তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। দৌড়ে এসে রিশাকে বুকে জড়িয়ে নিল। কুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল রিশা। কু কিছুই বুঝতে পারল না কি হয়েছে। বারংবার রিশাকে জিজ্ঞেস করলো কান্নার কারণ। কাঁদতে কাঁদতে কুহুকে রাতিমের কথা জানিয়ে দিল রিশা। চোখ মুখ কুচকে বলল কুহু, আমার সাথে বিয়ে ঠিক হয়েছিল ওই রাতিম, তার সাথে তোর পরিচয় হলো কি করে? কি বলছিস এসব? কান্নার দাপটে কথা বলতে পারল না রিশা। থেমে থেমে বলল, রাতিম ভাই তো ভাইয়ের বন্ধু, তোর সাথে বিয়ে হওয়ার কথাই ছিল না, সব ভাইয়ের প্ল্যান। ঘর মোছার জন্য জুলেখা দরজায় কড়া নাড়ল। রিশা কোনো রকমে উঠে ওয়াশরুমে চলে গেল। কুহু হতভম্ব হয়ে বসে রইল। কোথাও একটা হিসাব মিলছে না তার। তবে কি রনক ভাই ইচ্ছে করে রাতিমকে দিয়ে বিয়ের নাটক সাজিয়েছে? কুহুকে হাসির পাট্টি বানিয়েছে সবার কাছে? চোখ জলে ভেসে উঠল। কোনো রকম দরজা খুলে নিজের রুমে চলে আসলো কুহু। কেন জানি খুব কান্না পাচ্ছে তার। টেবিলের উপর থেকে খাতার কলম নিয়ে লিখতে বসলো। চোখ বেয়ে জল পড়ছে তার। রনক ভাইয়ের থেকে অনেক অনেক দূরে চলে যাবে সে। রিশার ঘর থেকে জুলেখার চিৎকারের শব্দ পাওয়া গেল। ভয়ে কলেজা ধক করে উঠল কুহুর। খাতা কলম ফেলে ছুটে গেল সে। রিশা ওয়াশরুমে অজ্ঞান হয়ে পড়ে আছে। দরজা আদো খোলা। কুহুর শরীর কাঁপতে লাগলো। এই মুহূর্তে বাড়িতে কেউ নেই। রিশার বিয়ে উপলক্ষে শারমিন বেগম স্বামীকে নিয়ে জুয়েলার্সের দোকানে গিয়েছেন। কোনো রকমে এগিয়ে গিয়ে রিশার মাথাটা কোলে নিল কুহু। গাল চাপড়ে ডাকলো। কোনো হেলদোল নেই। নিজেকে এখন চরম অপদার্থ মনে হচ্ছে। রিশার মানসিক অবস্থাটা সে একবার খেয়াল করলো না। নিজের কথা ভেবে চলে গেল। সাময়িক সময়ের জন্য যেন বোধবুদ্ধি লোপ পেয়েছিল। জুলেখার সাহায্য নিয়ে রিশাকে টেনে রুমে নিয়ে আসলো কুহু। তখনই খাটে পড়ে থাকা রিশার ফোন বেজে উঠল। স্ক্রিনে আশফিকের নাম। কাপা হাতে কোনো রকমের ফোন রিসিভ করলো কুহু। রিশার বেগতিক অবস্থার কথা জানালো। আশফিক এক্ষুনি আসছে জানিয়ে ফোন কেটে দিল। জুলেখা বারংবার বলে যাচ্ছে যেন রিশার বাবা মাকে একবার ফোন করে জানায়। কুহু দিশেহারা হয়ে গেল ক্ষণিকের জন্য। জুলেখাকে বলল রুম থেকে তার মোবাইলটা নিয়ে আসতে। তড়িঘড়ি করে বেরিয়ে গেল জুলেখা। পশ্চিম আকাশে কমলা রং ছড়িয়েছে। সূর্যটা এখনই অস্ত যাবে। ছাদের কার্নিশ ঘেঁষে ভাবলেশীন দাঁড়িয়ে আছে রাতিম। বাবার মৃত্যু তাকে পাথর করে দিয়েছে। কোনো অনুভূতি স্পর্শ করতে পারে না। আজকে মা আর রূপার দায়িত্ব তার কাঁধে না থাকলে রিশাকে কাঁদাতে হতো না সে। মনে হচ্ছে এই নশ্বর দুনিয়ায় কেবল কষ্টের বোঝা বইতে এসেছে। ইহজন্মের রূপাকে স্ত্রী রূপে মেনে নেওয়া অসম্ভব। সময় হয়তো বদলে দেবে একদিন সব। তবে রূপাকে মনের সব কথা জানিয়ে দেওয়ার পর হালকা লাগছে রাতিমের। এই মুহূর্তে এসব না বলেও শান্তি মিলছিল না। রূপাকে গ্রহণ করতে আরও সময় চাই তার। কিন্তু মন থেকে ভালোবাসতে পারবে কিনা সেটুকু আশ্বাস দিতে ব্যর্থ হয়েছে রাতিম। রূপা চোখের জল আড়ালো করে মনোযোগ নিয়ে কথাগুলো শুনেছিল। সেই মলিন মুখখানা দেখে খারাপ লেগেছিল তার। আজকে আইরিশের মুখে তার বিয়ের কথা শুনতেই ভেতর দুমড়ে মুচড়ে গিয়েছে রাতিমের। চোখ বুঝলেই দেখতে পাচ্ছে মেয়েটার জন্য কারোর জন্য বউ সেজেছে। এত যন্ত্রণা সইতে পারবে তো মন? ডুকরে কেঁদে উঠল রাতিম। চারিদিকে আধার ঘনিয়ে এসেছে, যেন অমাবস্যা নেমেছে। বুকের ভেতর হুহুক করে উঠল। বিষাক্ত অনুভূতির ছোবলে রক্তক্ষরণ বয়ে গেল অন্তঃকরণে। দমকা হাওয়া ছেড়েছে। বৃষ্টি আসার পূর্বাভাস। আচমকা ঘর থেকে মায়ের চিৎকারের শব্দ কানে ভেসে আসছে রাতিমের। ভাবনার জগৎ থেকে ছিটকে বেরিয়ে এলো সে। দ্রুত নিচে আসতেই দেখলো কাঠের সদর দরজা হাট করে খোলা। মায়ের আহাজারি কান ভারী করলো তার। অজানা ভয়ে শরীর কাঁপতে লাগলো। ধীর পায়ে ভেতরে প্রবেশ করতেই দেখলো মেঝেতে রূপার দেহ পড়ে আছে লুটিয়ে, মুখ ভর্তি ফেনা। ঠিক কি ঘটেছে রাতিমের মস্তিষ্ক দ্রুত বুঝে ফেলল। দৌড়ে গিয়ে রূপার পাশে বসে চিৎকার করে ডেকে উঠল। ছুটে গিয়েও পারল না সে। অদৃশ্য এক শক্তি বাধা দিল। স্পষ্ট কানে ভেসে আসলো রূপা বলছে, কোন অধিকারে আমাকে ছবি তুমি স্বামী? এই বিয়েটাকে কি তুমি মেনেছ? যখন কাছে ছিলাম তখন ছুঁয়েছ একটু ভালোবেসে? রাতিমের চোখ বেয়ে টপ টপ করে জল পড়ল। কণ্ঠনালী চেপে ধরল। তবে কি আইরিশের বিষয়টা রূপাকে জানিয়ে ভুল করলো? আচমকা দূরের দৃষ্টি থমকে গেল রাতিমের। একটা কাগজ ভাঁজ করে রাখা। তার পাশে কাচের রেশমে চড়ি ভেঙে ছড়িয়ে আছে। এগিয়ে গিয়ে কাগজটা হাতে নিল রাতিম। ভাঁজ খুলতেই দেখলো কিছু লেখা। শক্ত চোখে মুখে পড়তে আরম্ভ করলো। আমি চলে যাচ্ছি রাতিম ভাই। শুধুমাত্র আমার জন্য তুমি তোমার ভালোবাসার মানুষটাকে আপন করে পেলে না। এটা মেনে নিতে পারছিলাম না। যদি বলতাম তুমি আইরিশের কাছে ফিরে যাও, তাহলে কখনোই যেতে না। তুমি দায়িত্বে হেলাফেলা করবে না আমি জানি। বুঝ হবার পর থেকে আমার প্রথম ভালোবাসার পুরুষটি ছিলে তুমি। তোমাকে ঘিরে আমার স্বপ্নও আশা ছিল। সেই তোমার ভালোবাসা পাবো না জেনে কি করে বেঁচে থাকতাম বলো? আমি মনকে সান্ত্বনা দিয়েছি। অন্তত তোমার বউ তো হতে পেরেছিলাম। বিচ্ছেদের যন্ত্রণা সইবার মতো ক্ষমতা আমার নেই। তোমাকে অন্য কারোর সাথে ভাবার চেয়ে মৃত্যুই আমার কাছে সহজ মনে হয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ইতি, তোমার বউ রূপা। চিঠিটা পড়তে ফুফিয়ে কেঁদে উঠল রাতিম।
রূপার কষ্টটা অনুভব করতে পারছে সে, তবে রূপার এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছে না। এই ক্ষত সারা জীবনের জন্য ভুলতে পারবে না। মেয়েটা আজীবনের জন্য অপরাধী করে চলে গেল তাকে। রাতিমের মা ছেলের পানে তাকিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। পুলিশ আসলে যদি রাতিমকে ধরে নিয়ে যায়? রূপা তো স্পষ্ট বলেই গেছে কেউ দায়ী নয়। সবকিছু ছাপিয়ে কেবল আইরিশের কথা মাথায় ঘুরপাক খাচ্ছে রাতিমের। মেয়েটার বিয়ে হয়ে যায়নি তো? তাহলে যে বাঁচার আর কোনো পথই থাকবে না। যত দ্রুত সম্ভব এদিকে ঝামেলাটা মিটমাট করে ঢাকায় যেতে হবে। কিছুক্ষণ পূর্বেই জ্ঞান ফিরেছে রিশার। মস্তিষ্কে অতিরিক্ত চাপের ফলে সাময়িক সময়ের জন্য জ্ঞান হারিয়েছে। ডাক্তার জানিয়েছে এতে মৃত্যু ঝুঁকিও ছিল। কান্নার কারণ শারমিন বেগমের চোখ মুখ ফুলে বেহাল দশা হয়েছে। মেয়ের মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন। পাশে গম্ভীর মুখে বসে আছেন রাশেদ জামাল। কিছুটা দূরে আশফিক দাঁড়িয়ে আছে হতভম্বের মতো। কুহু দাঁড়িয়েছে রিশার পায়ের কাছে, চোখের পাপড়ি ভেজা। রাতিমের কথা সবারই জানা এখন। কিছুক্ষণ পূর্বে কুহুর থেকে সবটাই শুনেছে সবাই। এই মুহূর্তে আশফিকের মুখের দিকে তাকাতে পারছে না কুহু। তার কথাতেই এসেছে লোকটা, অথচ রিশার মনে ছিল অন্য কিছু। রাশেদ জামাল তার স্ত্রীর উপর ক্ষিপ্ত। মা হয়ে মেয়ের কোনো খোঁজ রাখে না সে। মেয়ের চলাফেরা, মনের অবস্থা একটুও খেয়াল করেনি। অথচ মেয়েদের সবচেয়ে কাছের বন্ধুর মতো হয় তার মা। রিশা মেঝেতে দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। ডাক্তারের সঙ্গে কথা বলা শেষে কেবিনে প্রবেশ করলো রনক। চোখ মুখ কাঠিন্য তার। গম্ভীর স্বরে বলল সে, রিশের বিয়ে আশফিকের সঙ্গেই হবে। মানুষকে হাজারবার বোঝানোর পর যখন সে অনুভূতির মূল্য দেয় না, নিজের মতো করে বিয়ে করে নেয়, তখন তার জন্য কষ্ট পাওয়াটা নির্বোধ নয়, বরং গর্ধপের পরিচয় দেয়। তুই রাতিমকে ভালোবাসতি, আমাকে একবার বলতি। পাশ থেকে আশফিক বলল, আমিও জিজ্ঞাসা করছি, কিছু বলেনি। ভালোবাসা তো জোর করে হয় না। যে ছেলেটা বারবার ফিরিয়ে দিচ্ছে তবুও কেন তাকেই চাই? হোয়াই? রিশার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। করুণ চোখে তাকিয়ে রইল। মেয়েটা বড্ড চাপা স্বভাবের। নার্স এসে জানালো এভাবে যেন পেশেন্টকে বিরক্ত করা না হয়। রনক এক পলক কুহুর দিকে তাকিয়ে বলল বাইরে আসতে। চলে গেল সে। বেশ অনেকক্ষণ পর মুখ খুলল রিশা। বাবা মাকে বলল বেরিয়ে যেতে, আশফিকের সঙ্গে কথা বলবে। দুজনে উঠে চলে গেল। দৃষ্টি তুলে তাকালো রিশা। চোখ দুটো জলে ভাসা। নাক টেনে বলল, ঠিক আছে, ধরে নিলাম রাতিম একটা বেঈমান। আমাকে স্বপ্ন দেখিয়ে দূরে সরিয়ে দিয়েছে। এমন স্বার্থপরকে মনেও রাখতে চাই না। তবে আপনাকে আমি বিয়ে করব। তার আগে একটা কথা স্পষ্টভাবে বলুন আমায়, আপনি কি আমাকে ভালোবাসেন আশফিক ভাই? চোখের দিকে তাকিয়ে বলুন। সরাসরি চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলা যায় না। এমন প্রশ্নে অপ্রস্তুত হলো আশফিক। বার কয়েক চোখের পাতা ঝাপটালো। রিশা নির্নিমেষ তাকিয়ে দেখলো ঘাবড়ে যাওয়া আশফিককে। প্রলম্বিত দম নিয়ে বলল আশফিক, এতটুকু বলতে পারবো, আমি তোকে চাই রিশ। পৃথিবীর সমস্ত সুখ আমি তোর পায়ের কাছে লুটিয়ে দিতে পারবো। তোর সব ইচ্ছে চাওয়া আমি পূর্ণ করে দিব। আমার জীবনের মতো করে সাজিয়ে নেব। সুখ খুঁজে নেব দুজন। তাচ্ছিল্য হাসলো রিশা। দৃষ্টি সরিয়ে বলল, আপনার চোখই বলে দিচ্ছে ভালোবাসেন না। ছোট্ট একটা প্রশ্নের এত বড় উত্তর হয় না। শুধু নিজের ভালো থাকার জন্য আমাকে চান আপনি, এটাও কি স্বার্থপরতাকে বোঝায় না? আশফিক কিছু বলতে পারল না। আজও চোখ বুঝলে জেনিতকে অনুভব করে সে। কুহুর হাত টেনে ধরে হসপিটালের বারান্দায় চলে আসলো রনক। এতক্ষণ যাবৎ মেয়েটা তাকে এড়িয়ে যাচ্ছিল, বেশ বুঝতে পারছিল। কারণটাও বেশ ভালো করে জানা। কুহুর সামনে একটা কাগজ বাড়িয়ে ধরে জড়ালো সরে বলল, কি লিখেছো এটা? আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না রৌনক ভাই। আমি চলে যাচ্ছি। হোয়াই ডিড ইউ রাইট দিস? আনসার মি। রনকের পুরুষালী কণ্ঠে গম গম করে উঠল আশপাশ। রাগে কপালের রক ফুলে উঠল। শক্ত চোখে মুখে জবাব দিল কুহু, ভুল কি বললাম? রিশার এই অবস্থার জন্য নয়তো আপনাকে ছেড়ে আমি সত্যিই চলে যেতাম। এত সব আয়োজন করার পর একটা মেয়ের যখন বিয়ে ভেঙে যায় তখন কতটা মানসিক আঘাত হয় জানেন আপনি? কেন করেছেন এমন? কেন নাটক সাজিয়েছেন আপনি? নাকের পাটা ফুলে উঠল রনকের। কুহুর বাহু চেপে ধরে দেওয়ালের সাথে ঠেকিয়ে ধরল। চোখ ফেটে এক্ষুনি যেন রক্ত বেরিয়ে আসবে। চোয়াল শক্ত করে বলল, কেন নাটক সাজিয়েছি একটু বুঝতে পারোনি? আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম স্টুপিড মেয়ে। কখনো সেটা বোঝার ক্ষমতা হয়েছিল? আমাকে তো চাওনি তুমি। স্বেচ্ছায় বললে বিয়ে করতে চাইতে। কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন প্ল্যান করেছি সেটা একমাত্র আমি জানি কুহু। এভাবে সিদ্ধান্ত নেয়ার পূর্বে উচিত ছিল না আমার থেকে সবটা জানার? ছেড়ে যাওয়ার স্পর্ধা হয় কি করে? তুমি অপমানিত হয়েছ এতটুকু বুঝলে, কিন্তু আমার ভালোবাসাটা বুঝলে না। পৃথিবীর যে প্রান্তেই যেতে ঠিক খুঁজে নিতাম আমি, নয়তো নিজেকে শেষ করে দিতাম। এটাই তো চেয়েছিলে, তাই না? কেউ কিছু বলতে পারল না। স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। চোখ দুটো ঝাপসা হয়ে গেল। শরীর টলছে মনে হচ্ছে। একে একে সব কিছু খুলে বলল রনক। কুকে সেই প্রথম দিনই ভালো লাগার কথা। তার জন্য নীরবে অনুভূতি বয়ে বেড়ানো। আচমকা ঘাড়ে ফেলে দিয়ে ঢলে পড়ল কুহু। ভয়ে কলেজে ধক করে উঠল রনকের।
চেপে রাখা বাহু আলগা করে দিল, তৎক্ষণাৎ বুকে জড়িয়ে নিল। কোনো হেলদোল নেই কুহুর, মাথা কচ করা বন্ধ করে দিল রনকের। গালে হাত রেখে পাগলের মতো ডেকে গেল বারবার। অত্যল্প কোলে কোলে তুলে নিল, ছুটল ইমার্জেন্সি কক্ষে। অজানা ভয় আর উত্তেজনায় শ্বাসরোধ হয়ে গেল রনকের। কুহুকে কষ্ট দিয়ে ফেলল সে। মানসিক চাপ সইতে পারেনি মেয়েটা। বোকা মেয়েটা কি কখনোই বুঝবে না তাকে? কুহুকে বেডে নামিয়ে দেওয়ার পর ডাক্তার জানালো দেখছে। বাইরে বেরোতেই দেখলো রাতিম এদিক সেদিক পাগলের মতো কাউকে খুঁজছে। মুহূর্তের রাগ চরম আকার ধারণ করলো রনকের। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে রাতিমের কলার চেপে ধরল, হাত পুষ্টিবদ্ধ করে নাক বরাবর ঘুষি বসিয়ে দিল। মুহূর্তেই রাতিমের নাক দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে গেল। বাম হাতের নাক চেপে ধরে রনকের দিকে তাকিয়ে বলল সে। আইরিশ কোথায় রৌনক? রাগ দমাতে না পেরে রাতিমের চল বরাবর আরেকটা ঘুষি বসিয়ে দিয়ে বলল রনক। কেন এসেছিস এখানে? আমার বোন বেঁচে আছে নাকি মরে গেছে দেখতে? কাতর চোখে তাকিয়ে বলল রাতিম। আমাকে ভুল বুঝিস না রৌনক, আইরিশের কাছে নিয়ে চল, আমি সব বলছি। রিস, তোকে দেখলে কষ্ট পাবে রাতিম। এটা হসপিটাল, আমি চাচ্ছি না কোনো ঝামেলা করতে। চলে যা তুই। হাঁপাতে হাঁপাতে বলল রাতিম। আমি আমি আইরিশের কাছে চলে এসেছি একেবারের জন্য। রাগত রনক হঠাৎই দমে গেল যেন, কপালে ভাঁজ পড়ল তার। দূর থেকে শারমিন বেগম ডাকলেন রনককে। পেছন ফিরে তাকাতেই সেদিকে এগিয়ে গেল রাতিম। শারমিন বেগমকে এড়িয়ে সোজা কেবিনে ঢুকে গেল। রিশা বসে আছে নিশ্চুপ। ছুটে গিয়ে জড়িয়ে ধরল রাতিম, একেবারে আষ্টে পৃষ্ঠে শক্ত করে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে রিশা। আশেপাশে সবাই অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। রিশা নির্বাক। কি হচ্ছে? সে কি কোনো কল্পজগতে? স্পষ্ট রাতিমের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। মৃদু কাঁপছে ছেলেটার শরীর। ধীরে ধীরে জড়িয়ে নিল রিশা। চোখ বুঝল। নিঃশব্দে দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল। নিমেষে তার অভিমান, কষ্ট, ব্যথা সব বিলীন হয়ে গেল। কান্নারত স্বরে সবকিছু খুলে বলল রাতিম। পরিস্থিতির কারণে সে দূরে চলে গিয়েছিল। অন্তরে এক অন্যরকম প্রশান্তি বয়ে গেল রিশার। মানুষটার এই চমৎকার ব্যক্তিত্ব তাকে বারবার মুগ্ধ করে। এসব আগে বললে কি রিশা বুঝতো না? কেন এত কষ্ট দিল? রূপা মেয়েটা নিজের জীবন ত্যাগ করে সবচেয়ে মূল্যবান জিনিসটা দিয়ে গেল রিশাকে। অজান্তেই মেয়েটা ঋণী করে দিয়ে গেল তাকে। সবাই একে একে কেবিন থেকে বেরিয়ে গেল। কাপা স্বরে বলল রিশা। আমাকে ছেড়ে আর যাবেন না তো রাতিম ভাই? তাহলে রূপার মতোই আমার পরিণতি হবে। না পাওয়ার যন্ত্রণা যে খুব বেশি হয়। ছেড়ে দিয়ে রিশার দিকে তাকালো রাতিম। পরক্ষণে ঠোঁটজোড়া আঁকড়ে ধরল স্বীয় অধরষ্ঠ দিয়ে। চোখ বুজে ফেলল রিশা। শরীর মৃদু কাঁপুনি দিল। এই অনুভূতি তার কাছে নব্য, অন্যরকম এক সুখকর, অনেক অপেক্ষার, অনেক সাধনার। কু মাথা নিচু করে বেডে বসে আছে। লজ্জায় গালে লাল আভা ছড়িয়েছে। পাশেই রনক বসে আছে, চোখে মুখে আনন্দ আর খুশি নিয়ে। মুহূর্তটা স্বপ্নের মতো লাগছে। কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে কুহুর পেটের কাছাকাছি হাত থেকে কম্পিত কণ্ঠে বলল রনক। কুহু, আমাদের ভালোবাসার অস্তিত্ব ধারণ করছো তুমি। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মনে হচ্ছে নিজেকে। তুমি যদি দূরে চলে যেতে, এই খুশির দিনটা দেখা হতো আমার। অশ্রুসিক্ত চোখে তাকালো কুহু। শুকনো ঢোক গিলে নিয়ে বলল। আপনার ভালোবাসা আমি বুঝতে পেরেছিলাম রনক ভাই, কিন্তু আপনি এটা নিজের মধ্যে চেপে রেখে অন্যায় করেছেন। সেজন্য কষ্ট হয়েছে আমার, রাগ হয়েছিল আমার। কুহুর ঠোঁটের মাঝে হাত রেখে বলল রনক। ভাই নয়, বড় রনক। হয়তো কদিন পর আমাদের বাচ্চা কাচ্চা হলে দেখা যাবে আমাকে ভুলে মামাটিকে বসবে। কুহু ফিক করে হেসে ফেলল। মুহূর্তে জড়িয়ে নিল সামনে থাকা দীর্ঘকায় পুরুষকে। কানের পাশে ফিসফিস করে বলল। আপনার দেয়া শ্রেষ্ঠ উপহার ছিল এই সন্তান। ভালোবাসি রনক স্যার। আমি প্রকাশ করে দিতে জানি, নীরবে বয়ে বেড়াই না। আমৃত্যু বলবো ভালোবেসে যাব আমার অনাগত সন্তানের বাবাকে। রনকের চোখ জলে ভেসে উঠল। কুহুকে আঁকড়ে ধরল বুকের মাঝে। অনুভব করলো কুহু কাঁদছে, সুখের কান্না।